বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে। আজকে আমরা ইংলিশ ক্লাসে রয়েছে, এমসিকিউ বেস একটা ক্লাস আমরা করছি এবং খুব তাড়াতাড়ি খুব চটপট কিন্তু আনসারগুলোও আমরা শিখে নিচ্ছি। স্যার, আমরা নেক্সট কোয়েশ্চেনে যেতে পারি। নেক্সট কোয়েশনে যাবো, বাট এই কোয়েশনের সম্বন্ধে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, খুব কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে যেটা আমি বলছিলাম, অ্যাভেল নামক শব্দটা এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আমরা সবাই জানি ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট সবসময় দরকার হয়। তো সেক্ষেত্রে অবজেক্ট যখন থাকছে না, তার জায়গায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করছি। শুধু অ্যাভেল শব্দটা নয়, অ্যাভেল ছাড়া আরও দু একটা শব্দ আছে, একটু জেনে রাখো। অ্যাভেল আছে, এনজয় আছে, অ্যাবসেন্ট আছে, অ্যাপয়েন্ট আছে। এই শব্দগুলো যখন তুমি ইউজ করছো, আফটার দিস ওয়ার্ডস ইউ নিড টু ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো, তুমি যদি বলো গতকাল সে অনুপস্থিত ছিল, এই সেন্টেন্সটাকে তুমি দুরকমভাবে বলতে পারো। একটা হচ্ছে ইয়েস্টারডে হি ওয়াজ অ্যাবসেন্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে অ্যাবসেন্টকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছি আমরা। কিন্তু তুমি যদি অ্যাবসেন্ট নামক শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করতে চাও, তুমি যদি বলো ইয়েস্টারডে হি অ্যাবসেন্টেড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তার কারণটা হচ্ছে অ্যাবসেন্টেড যখন তুমি বলছো, অ্যাবসেন্ট এখানে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট দরকার, তাই সেখানে আমার লাগবে ইয়েস্টারডে হি অ্যাবসেন্টেড হিমসেলফ। তো খেয়াল রেখো, এই শব্দগুলি যে বললাম, এই শব্দগুলোর সাথে সবসময় আমরা কি করব, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। চলো নেক্সট কোয়েশনে আসছি। কোয়েশন নাম্বার 12 বলা হচ্ছে, আ ফিউ ওয়ার্ড অফ গ্র্যাটিটিউড আর এনাফ টু এক্সপ্রেস ইয়োর ফিলিংস সিনসিয়ারলি। তো এই সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে কোনো কিন্তু ভুল মনে হচ্ছে না তেমন, কিন্তু একটা জায়গায় ভুল রয়েছে। কোনটায়? ভালো করে দেখো, বলা হচ্ছে আ ফিউ ওয়ার্ড অফ গ্র্যাটিটিউড। খেয়াল রাখবে তোমরা, এই ফিউ শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ। তিন রকমের ফিউ পাই আমরা, একটা হচ্ছে এ ফিউ, একটা ফিউ, আর একটা দ্য ফিউ, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ডের ইউজটা একটু বলে দিই আমি, তারপর সঠিক আনসারটাই আসছে। ফিউ শব্দটা আমরা ইউজ করি যখন আমরা একদম নেগেটিভ সেন্সকে মিন করি। ধরো একটাও নেই, ধরো তুমি বললে ফিউ বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি, তার মানে লাইব্রেরিতে হয়তো একটাও বই নেই। তো নেগেটিভ সেন্সে আমরা শুধু ফিউ শব্দটা ইউজ করি। আর যখন আমরা বলে থাকি এ ফিউ বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি, তার মানে লাইব্রেরিতে কয়েকটা বই আছেই, একদম নেই যে নেই তা নয়, কয়েকটা পাওয়া যাবেই। আর দ্য ফিউ ইউজ করি যখন যতগুলো বই আছে সব কটাকেই মিন করছি। তুমি যখন বলছো দ্য ফিউ বুকস দ্যাট আই হ্যাভ আর এনাফ টু পাস দি এক্সাম, আমার কাছে যে কটা বই আছে সেই বইগুলো এই এক্সামটা পাস করার জন্য যথেষ্ট। তার মানে যতগুলো বই রয়েছে সব কটাকেই আমরা মিন করছি। তো এইভাবে এ ফিউ, দ্য ফিউ আর ফিউ আমরা ইউজ করে থাকি। তো এই যে তিনটে অ্যাডজেক্টিভের আমি অ্যাপ্লিকেশনটা তোমাদের বললাম এবং এক্সাম্পলসগুলো যখন বলেছিলাম, একটা জিনিস খেয়াল করেছো হয়তো, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ফিউ, এ ফিউ বা দ্য ফিউ এর পর যে নাউনটা এসছে সেই নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে, তাই না? যেমন এ ফিউ বুকস, ফিউ বুকস, দ্য ফিউ বুকস, তাই না? সবসময় দেখো বুকস বলে যে প্লুরাল। তো ইন দ্যাট ওয়ার্ড আমরা কি খেয়াল রাখবো, যে যখনই ফিউ নামক অ্যাডজেক্টিভটা ইউজ হচ্ছে, সেটা ফিউ, এ ফিউ, দ্য ফিউ যেই ফর্মই হোক না কেন, তারপর যে নাউনটা বসবে সেই নাউনটাও প্লুরাল হবে। তো সেই অর্থে এখানে ওয়ার্ড শব্দটাও প্লুরালে বসবে। তাই আমার সঠিক আনসারটা দেখো হয়েছে বি। কি হলো? এ ফিউ ওয়ার্ডস অফ গ্র্যাটিটিউড। তো এখানে শুধু ওয়ার্ড করলে হবে না, ওয়ার্ডটা হচ্ছে কাউন্টেবল, এর প্লুরাল হতেই পারে, তাই আমরা এ ফিউ এর সাথে ওয়ার্ডস ইউজ করব। অপশান এতে শুধু বলেছিল ফিউ ওয়ার্ড, একটু আগে বলেছিলাম ফিউ ওয়ার্ড মানে কি প্রায় একটাও না, না এখানে একটাও না তা তো বলেনি, এখানে বলছে কিছু কথা কৃতজ্ঞতার, সেটাকে মিন করা হয়েছে। তার বলা হয়েছে দ্য ফিউ ওয়ার্ডস, যতগুলো কৃতজ্ঞতার কথা বলা হয়েছিল সবগুলো না, আমরা তো জানি না কতগুলো কৃতজ্ঞতার কথা বলা হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডেফিনেট সেন্সে ইউজ করে দ্য ফিউ ইউজ করতে পারবো না। আর দ্বিতীয়ত এখানে আবারও ভুল রয়েছে, ওয়ার্ড রেখেছে, ওয়ার্ডস রাখেনি, তাই না? তো সেই অর্থে অপশন বি এর সাথেই আমরা যাব, ঠিক আছে। এ, সি বা ডি কোনটাই আমার আনসার হচ্ছে না এক্ষেত্রে। চলো এবার আমি নেক্সট কোয়েশ্চেনটায় আসছি। কোয়েশ্চেন নাম্বার 13, ভালো করে লক্ষ্য করো, খুব ছোট্ট সেন্টেন্সটা। সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনা। ফেনোমেনা শব্দটার মানে আমরা প্রত্যেকেই জানি, ফেনোমেনা শব্দটার মানে হচ্ছে ঘটনা, তাই তো? তো এই সেন্টেন্সটা কি কোনো ভুল আছে? নর্মালি আমরা এরকম সেন্টেন্স বলেই থাকি, ইট ইজ আ গ্রেট ফেনোমেনা, সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনা, এরকম অনেকেই বলে থাকে। কিন্তু সবাই প্রায় ভুলটা কোন জায়গায় করে, সেটা হচ্ছে এই ফেনোমেনা নামক যে শব্দটা রয়েছে এটা একটা কিন্তু নাউন, এবং এই নাউনের কাউন্টেবল নাউনের মধ্যে এটা পড়ে, তাহলে এটার সিঙ্গুলার হয় প্লুরাল হয়। তো এই ফেনোমেনা শব্দটা সিঙ্গুলার না প্লুরাল?
নর্মালি আমরা জেনে এসেছি কি ছোটোবেলা থেকে এস যুক্ত হলে প্লুরাল আর এস যুক্ত না হলে সিঙ্গুলার, তো এর সাথে এস নেই, সেক্ষেত্রে আমরা কী ভাবি এটা সিঙ্গুলার, কিন্তু না, একদমই না। খেয়াল রেখো ফেনোমেনা শব্দটা হচ্ছে একটা প্লুরাল নাউন, ঠিক আছে? তো সেই জন্য এখানে প্লুরাল, তুমি এখানে দেখো বলা হচ্ছে সানরাইজ ইজ এ শব্দটা ইউজ করেছে, মানে একটি ঘটনাকে ডিনোট করছে এখানে। যেহেতু এখানে একটি ঘটনাকে ডিনোট করছে, তাই আমি এখানে ঘটনাগুলি তো বলতে পারি না। তুমি কি কখনো বাংলাতেও বলবে একটি ঘটনাগুলি? না, একদম নাই, একটি ঘটনা। তো সেক্ষেত্রে ফেনোমেনা শব্দটা ইউজ করব না, এটা হচ্ছে প্লুরাল। তাহলে ফেনোমেনার সিঙ্গুলারটা কি হবে? ফেনোমেনার সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনন। তো দেখো অপশন একেই আনসার হিসেবে নেওয়া হয়েছে। তাহলে আমরা বলবো সেন্টেন্সটা সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনন, ঠিক আছে? বাকি যে অপশানসগুলো রয়েছে, ফেনোমেনন্স কখনো হয় না, ফেনোমেনাস কখনো হয় না, কারণ আমার অলরেডি ফেনোমেনা শব্দটাই প্লুরাল, তাই বাকিগুলোকে আর ওই এস যোগ করে প্লুরাল করার কোনো প্রয়োজনই নেই আমার, ঠিক আছে? তো এটাও কিন্তু একটু ভোক্যাব রিলেটেড প্রবলেম। তো এরকম ওয়ার্ডসগুলো একটু খেয়াল রেখো। যেমন ধরো ডেটা, ডেটাম শুনেছো হয়তো। ডেটা হচ্ছে তোমার সিঙ্গুলার না প্লুরাল? ডিএটিএ, অনেকে ডাটা বলে ভুল করে, না ডাটা নয়, ডেটা। ডেটা শব্দটা কিন্তু প্লুরাল, আর এর সিঙ্গুলার হচ্ছে ডেটাম, ডিএটিইউএম। ঠিক যেমন ফেনোমেনা, ফেনোমেনন, ঠিক আছে? তো এই শব্দগুলো একটু খেয়াল রাখবো, কেননা এরার কারেকশন বা এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে শুধু যে গ্রামাটিক্যাল জিনিসগুলোই সবসময় থাকে তা নয়, কিন্তু মাঝে মাঝে ভোকাব রিলেটেড জিনিসগুলোও কিন্তু থেকে থাকে। তো এই ট্রিকি ওয়ার্ডসগুলো একটু আমরা কিন্তু মুখস্থ করব, ঠিক আছে? চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 14-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী বলেছে দেখো, ইউড বেটার গন নাও অর ইউ উইল বি লেট। সেন্টেন্সটার মানেটা একটু বোঝার চেষ্টা করো, যে তোমার পক্ষে ভালো হয় তুমি যদি এখনই চলে যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। তো এখানে আপাত দৃষ্টিতে যেটা দেখতে মনে হচ্ছে ইউড বেটার গন নাও, কোনো ভুল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, আমি কিন্তু একটা জায়গায় স্পষ্ট ভুল দেখতে পাচ্ছি। সেটা কি? যারা আমরা ভার্বের ক্লাস করেছি, পার্টিকুলারলি যারা আমরা মোডাল অক্সিলিয়ারিগুলো শিখেছি, মোডাল অক্সিলিয়ারি মনে আছে তো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব মোডাল অক্সিলিয়ারিজ। তো তারা হয়তো শিখেছো বা তোমরা জানো হয়তো যে ওয়েন এভার এনি মোডাল অক্সিলিয়ারি ইজ ইউজড অ্যান্ড আফটার দ্যাট ইফ উই আর টু ইউজ আ ভার্ব, দ্যাট ভার্ব শুড অলওয়েজ বি ইন প্রেজেন্ট ফর্ম। শ্যাল, শুড, ক্যান, কুড এগুলোর পর যখনই কোনো ভার্ব ইউজ হয়, সেই ভার্বটা কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মে ইউজ হয়, ঠিক আছে? তো এখানে দেখো উডের পর উড বেটার, এরপর কিন্তু কি ইউজ হয়েছে? প্রেজেন্ট ফর্ম কি ইউজ হয়েছে? না, প্রেজেন্ট ফর্ম ইউজ হয়নি। গো শব্দটার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে 3 নম্বর ফর্মটাকে ইউজ করা হয়েছে। ফর দ্যাট রিজন দ্য সেন্টেন্স ইজ টোটালি ইনকারেক্ট। তাহলে সঠিকটা কী হবে? আমাকে এখানে V1 মানে ভার্বের প্রথম ফর্মটা নিয়ে আসতে হবে। তো প্রথম ফর্মটা কে রয়েছে? এখানে টু গো, এখানেও প্রথম ফর্ম ইউজ হয়েছে, আবার গো এখানেও প্রথম ফর্ম, গোয়িং তো হবেই না। তো এবার এই এ আর বির মধ্যে কোনটাকে সিলেক্ট করব? ভালো করে তোমরা জানো হয়তো টু গো মানে 2 + V1, এগুলোকে বলি আমরা ইনফাইনাইট ভার্ব, তাই না? 2 + V1। তো এই মোডাল অক্সিলারির পর কখনো ইনফাইনাইট ভার্ব কিন্তু ইউজ হয় না, পার্টিকুলারলি শুড, উড, ক্যান, কুড এগুলোর সাথে। তাই আমরা টু গোকে কখনো করতে পারবো না। সঠিক আনসারটা হবে গো। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ইউ উড বেটার গো নাও, তোমার পক্ষে ভালো হয় তুমি যদি চলে যাও। না, এই সেন্টেন্সটাতে উড রয়েছে বলে একটু বুঝতে সুবিধা হলো, সেন্টেন্সটাকে আরেকটু ট্রিকি বানিয়ে দেওয়া হয় এক্সামে কিন্তু। আচ্ছা, সঠিক আনসারটা বি হলো, যেটা এইমাত্র বললাম তোমাদের। তো যেটা বলছিলাম, সেন্টেন্সটা কিন্তু এক্সামে একটু ট্রিকি বানিয়ে দেওয়া হয়। কীভাবে জানো? সেন্টেন্সটাকে এরকমভাবে লেখা হয়, ইউ হ্যাড বেটার, কী বললাম? ইউ হ্যাড বেটার গন নাও। তখন স্টুডেন্টরা আরেকটু কনফিউজড হয়ে যায়। হ্যাডের পর ভার্বের 3 নম্বর ফর্ম বসে, উডের পর 3 নম্বর ফর্ম হয় না, ইটস ওকে, কিন্তু হ্যাডের পর তো 3 নম্বর ফর্ম বসে। ইউ হ্যাড বেটার গন নাও, না, সেক্ষেত্রেও সেন্টেন্সটা ভুল। কেন ভুল জানো? আমি দু একটা ফ্রেজের কথা বলছি, ভালো করে শোনো তোমরা, এবং এই ফ্রেজগুলোকে মাথায় রেখো। ফ্রেজগুলো কী কী? একটা হচ্ছে উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার। কী কী বললাম? উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার। এই 4টে ফ্রেজের কথা তোমাদের বললাম। এই 4টে ফ্রেজ যখনই সেন্টেন্সে ইউজ হয়, তারপর সবসময় ভার্বের প্রথম ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। তার কারণ হচ্ছে এই ফ্রেজগুলো কখনো কোনো টেন্সকে কিন্তু রিপ্রেজেন্ট করে না। হ্যাড আসা মাত্রই আমরা বুঝি কি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, কিন্তু না, যখন তুমি হ্যাড বেটার বা হ্যাড রাদার ইউজ করছো, টেন্সকে এরা রিপ্রেজেন্ট করছে না। এরা একটা ফ্রেজ যার মানে এটা হচ্ছে
তোমার পক্ষে ভালো হয়। এই সেন্টেন্সটা আমি এইভাবেও বলতে পারতাম, ইউ হ্যাড বেটার গো নাও অর ইউ উইল বি লেট, মানে একই থাকছে, তোমার পক্ষে ভালো হয় তুমি যদি এখনই চলে যাও, না হলে তুমি তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই চারটে ফ্রেজের পর সবসময় আমরা ভার্বের 1 নম্বর ফর্মটা ইউজ করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ব্যাপারটা। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, খুব ছোট্ট জিনিস, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুল করে বসি এটা নিয়ে। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 15-এ আসবো এবার। কোয়েশ্চেন নাম্বার 15-এ কী বলেছে দেখো, উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু সার্ভে দি এন্টায়ার প্রসিজার। তো এই সেন্টেন্সটাও ভালো করে লক্ষ্য করো, আপাত দৃষ্টিতে এই সেন্টেন্সটা কিন্তু কোনো ভুল নজরে পড়ছে না। অনেকে আমরা এরকমভাবে সেন্টেন্স খুব বলেছি কখনো না কখনো। ঠিক আছে, যারা একটু জেনে গেছো তারা হয়তো আজকাল বলো না, বাট কেউ না কেউ বলেছ। তো নর্মালি এখানে ভুলটা কোন জায়গায় ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে উইথ এ ভিউ টু সার্ভে। এবার আমাদের যেটা নর্মাল নলেজ ভার্ব সম্বন্ধে, ইনফাইনাইট ভার্বগুলো যখন ইউজ হয় 2 + V1, এই ফর্মটা আমরা সবাই জানি। 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম, আই ওয়েন্ট দেয়ার টু বাই সামথিং, আই গো টু কলেজ টু স্টাডি, তাই না? আমরা সবসময় 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্মটা মানে প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে অভ্যস্ত, বা এটাই হয়ে থাকে। বাট কিছু কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনসগুলো কি, মাঝে মাঝে বেশ কিছু ক্ষেত্র রয়েছে যখন 2 এর পরও আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করি, সেটাকে আমরা বলে থাকি জেরান্ড। তোমরা জানো হয়তো অনেকে জেরান্ড জিনিসটা কি, যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে আমরা নাউন হিসেবে ইউজ করি, তখন সেটাকে আমরা জেরান্ড বলে থাকি। ঠিক আছে, তো এই 2 এর পরও মাঝে মাঝে জেরান্ড ইউজ হয়। কখন ইউজ হয়? এই ফ্রেজটা যেটা এখানে ইউজ হয়েছে, খেয়াল রেখো, উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু এই ফ্রেজটা যখনই ইউজ হয় তারপর সবসময় জেরান্ড ইউজ হয়। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে উইথ এ ভিউ টু সার্ভেইং। শুনতে একটু অড লাগছে হয়তো, 2 এর পর আবার সার্ভেইং, বাট এখানে কিন্তু সার্ভেইং দ্বারা কোনো টেন্সকে আমি রিপ্রেজেন্ট করছি না। এটা কিন্তু একদমই কন্টিনিউয়াস টেন্স নয়, এটা শুধুমাত্র কি, এটা শুধুমাত্র তোমার জেরান, যেখানে এই ভার্বটাকে নাউন হিসেবে ইউজ করা হচ্ছে। তাই সঠিক সেন্টেন্সটা দাঁড়াবে উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু সার্ভেইং দি এন্টায়ার প্রসিজার। এবার অপশানসগুলোতে আসা যাক। এতে বলেছে হ্যাভ বিন সার্ভেইড দ্য এন্টায়ার, না কোনো দরকার নেই পারফেক্টের প্যাসিভ করা। বিতে কি বলেছে, সার্ভেইং দি এন্টায়ার, ঠিক আছে। আর এতে বলেছে সার্ভেইং এ এন্টায়ার। এবার কোয়েশ্চেন আসছে বিতেও সার্ভেইং রয়েছে, সিতেও সার্ভেইং রয়েছে, তো এখানে দি এন্টায়ার এটাই সঠিক আনসার হিসেবে আমরা নেবো। তাই দেখো অপশান বিটাই কিন্তু সঠিক আনসার হয়েছে, কেননা এ এন্টায়ার করবো না, কারণ আমরা কোন প্রসিজারটা আমরা সেখানে গিয়েছিলাম, তার মানে আমরা তো জানি না কোন কাজটা করতে যাচ্ছি, কোন পদ্ধতিটা করতে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তার মানে পদ্ধতিটা এখানে কি হচ্ছে বা প্রসিজারটা ডেফিনাইট সেন্সে ইউজ হয়েছে। অ্যান্ড উই নো ইট ভেরি ওয়েল, ওয়েন এভার উই নিড টু ইউজ এনিথিং ইন ডেফিনাইট সেন্স উই নিড টু ইউজ ডেফিনাইট আর্টিকেল দ্য। তাই এখানে হবে সার্ভিং দি এন্টায়ার প্রসিজার। বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো কোয়েশ্চেন নাম্বার 15 গেল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 থেকে মুভ করার আগে আরেকটা কথা বলে রাখি। এই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে আমরা জেরান্ড ইউজ করি, যেমন উইথ এ ভিউ টু এর সাথে ইউজ হলো। আরও কয়েকটা ক্ষেত্র রয়েছে, যেমন ধরো স্টপ, আমরা প্রায় বলি না স্টপ ক্রাইং, স্টপ শাউটিং। তুমি কি বলো স্টপ টু শাউট, স্টপ টু ক্রাই? না, একদম বলি না, কিন্তু স্টপের পরও কিন্তু আমরা জেরান্ড ইউজ করি। আবার ধরো বিগিন, স্টার্ট, এগুলোর সাথেও আমরা জেরান্ড ইউজ করি। তো এই ওয়ার্ডসগুলো মুখস্থ তো করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম এরকম ধরনের প্র্যাকটিস যত করবে ধীরে ধীরে দেখবে এগুলো আর মুখস্থর প্রয়োজন হচ্ছে না, জিনিসগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছে আমরা ইউজ করতে করতে। এইভাবে তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফেও তুমি এগুলো ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন এক্সামও অতটা অসুবিধে হবে না। চলো নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 16-এ। কোয়েশ্চেন নাম্বার 16-এ বলেছে দেখো 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাজ পাসড। ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে 1/3 অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটা একটু অপশানসগুলো একটু ডিফারেন্ট রয়েছে। আগে আমি এরারটাতে আসি। বলেছে 1/3, 1/3 ইউজ হয় জানো নিশ্চয়ই। আবার যদি এখানে 1-এর পরিবর্তে 2 হয়ে যেত, সেক্ষেত্রে আমরা কি বলতাম, 2/3 বলতাম। তো এখানটা একটু ক্লিয়ার করে নিই আমি। যখন আমরা 2 বলি 2/3 হয়ে যায়, আর যখন আমরা 1 বলি 1/3 হয়, এটা খেয়াল রাখবে। এবার যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে এই 1/3 হোক বা 2/3 হোক বা যাই হোক না কেন, এরপর ভার্ব কি ইউজ হবে।
তো খেয়াল রাখবে এই ফ্রেজেসগুলোর পর যেই নাউনটা আসছে সেই নাউনটার নেচার অনুযায়ী কিন্তু ভার্ব হয়। সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার, সেই নাউনটা যদি প্লুরাল হয় তো ভার্ব প্লুরাল। তো এখানে যে নাউনটা ইউজ হয়েছে স্টুডেন্টস, স্টুডেন্টস শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কারণ স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল এবং তার প্লুরাল হতে পারে, তাই এখানে স্টুডেন্টস বলতেই পারি। সেক্ষেত্রে স্টুডেন্টস প্লুরাল, দ্যাটস ওয়াই আমার ভার্বটাও কিন্তু প্লুরালই হবে। তাই এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা হ্যাভ ইউজ করব। তাই সেন্টেন্সটা অপশানটা এখানে ইজিলি ডিটেক্টেড হচ্ছে, কারণ বাকি অপশানগুলো একটাও ম্যাচ করছে না। তো অপশান এর সাথেই আমরা যাব হ্যাভ পাস্ট। তাই এখানে হবে 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পাস্ট। ঠিক আছে এই পর্যন্ত। এইবার ছোট্ট একটা জিনিস, সেটা কি, যদি এখানে স্টুডেন্ট না থেকে আনকাউন্টেবল কিছু একটা থাকতো, যেমন ধরো 1/3 অফ দ্য ওয়ার্ক, এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি সেটাকে ওয়ার্কস করতাম? না, একদম না। ওয়ার্কস শব্দটা কিন্তু কখনো হয় না, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেক্ষেত্রে বলতাম 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। ঠিক আছে, তো ওয়ার্ক হলে সেটা সিঙ্গুলারই থাকছে, কিন্তু স্টুডেন্টস যেহেতু প্লুরাল হতে পারে তাই এখানে আমরা হ্যাভ ইউজ করলাম। ঠিক আছে, তাই আমরা অপশান এর সাথে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয়ই? স্যার আজকে চ্যাপ্টারটা মোটামুটি আমরা এখানেই শেষ করতে একদম, পেরেছি। নেক্সট ডেতে নেক্সট টপিকে ডেফিনেটলি আপনার ক্লাস আবারও করব, তবে আজকে সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর কামিং স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আসবো। একদম ডেফিনেটলি। আপনারা সকলে খুব ভালো থাকুন, আর অবশ্যই এই ক্লাসগুলোর জন্য, কারণ আমাদের পরিস্থিতি যত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তত কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। সো আমাদেরও প্রিপারেশনে কিন্তু কোনো খামতি থাকলে চলবে না, ক্লাসগুলো প্লিজ ফলো করতে হবে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।